আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদন। আয়নাঘরের হত্যা, ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন খালেদ গ্রেপ্তার, 7 দিনের রিমান্ডে চায় পুলিশ। বাসডুবির ঘটনায় ২৬ লাশ উদ্ধার, অভিযান সাময়িক স্থগিত ঘোষণা। হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ ৬ দেশের জাহাজ, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, সেনা সদর দপ্তরে হামলা হিজবুল্লাহর। মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা ইরাকি গোষ্ঠীর, যুদ্ধ বন্ধের সম্ভাবনা ক্ষীণ বলেছেন বিশ্লেষকরা। হার না মানলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঁশিয়ারি ইরানের, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বললেন জাতিসংঘ মহাসচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের পর এবার ২৬শে মার্চের আনুষ্ঠানিকতায় যুক্ত হয় এই প্রদর্শনী। এর আগে ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সকাল ৭টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে বিএনপির শীর্ষ নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকাল ৬:৩০টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের স্মরণে দোয়া করেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ জামায়াতের শীর্ষ নেতারা। পরে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে, দেশের মানুষের উপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারেন। এই সময় নাহিদ ইসলাম বলেন, আমাদের ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আয়নাঘরের হত্যা ও ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার রাত ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। আজ দুপুরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদের আদালতে শুনানির জন্য নেওয়া হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন। রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনায় লাশ উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়েছে। নতুন কোনো নিখোঁজের তথ্য পেলে আবারও উদ্ধার অভিযান শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। ২৬ জনের মরদেহই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মোহাম্মদ হাফিজুর রহমান। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ মোট
6টি দেশের জাহাজে কখনো হামলা করা হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে তিনি বলেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি, সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হরমুজে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইতোমধ্যে অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুরোধ জানিয়েছে। তাদের মধ্যে অনেক দেশকে আমরা মিত্র বলে বিবেচনা করি। আমি যদ্দূর জানি হরমুজ প্রণালীতে 6টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে IRGC। এই দেশগুলো হলো চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশ। এসব দেশের সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা আমাদের সঙ্গে সমন্বয় করে চলতে সম্মতিও জানিয়েছে। এই 6 দেশের বাণিজ্যিক জাহাজগুলো সবসময়, এমনকি যুদ্ধের পরও হরমুজ প্রণালীতে নিরাপত্তা প্যাসেজ পাবে। এবার ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার প্রকাশ করা এক ভিডিওতে সেই হামলার দৃশ্য দেখা গেছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে। কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই হামলার দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য না পাওয়া গেলেও পরে অবশ্য হামলা প্রতিহতের দাবি করা হয় দেশটির বিভিন্ন গণমাধ্যমে। এছাড়া হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইসরায়েলও জানিয়েছে গতকাল সেখানে তাদের আরো এক সেনা গুরুতর আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত করেছে বিবিসি। ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। 2022 সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া উপরের দিকে উঠছে। বিবিসি বলেছে, আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে। তবে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আজ সকালেও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে দেশটির দিকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী মাত্র 30 মিনিটের কম সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় দফার হামলা। অন্যদিকে আরব আমিরাত জানিয়েছে তারা আবারও ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবেলা করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা মূলত তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফল। মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এসব হামলা প্রতিহত করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে মাত্র 4 ঘন্টা আগেও একই ধরনের একটি সতর্কবার্তা দিয়েছিল আমিরাত। যুদ্ধবিরতির আলোচনা নিয়ে নানা গুঞ্জন চললেও হামলা জারি রেখেছে ইরান ও তার মিত্ররা। গেল 24 ঘন্টায় 23 বার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে তাদের যোদ্ধারা গত একদিনে ইরাক ও এই অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে 23টি অভিযান চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে এসব হামলায় তারা কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার জন্য মার্কিন ইসরায়েলি দাবি ও প্রস্তাব সম্বলিত একটি 15 দফা পরিকল্পনা জারি করেছেন। পরিকল্পনাটি সপ্তাহে শান্তি আলোচনার আয়োজনে প্রস্তুত পাকিস্তানের মাধ্যমে ইরানে পাঠানো হয়েছে, কিন্তু তেহরানেরও নিজস্ব শর্ত রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
এখন প্রশ্ন উঠছে, কি যুক্তরাষ্ট্রের ওই 15 দফা পরিকল্পনায় আছে? আল জাজিরা এবং আমেরিকান ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তান, মিশর এবং তুরস্ক বৃহস্পতিবারের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি বৈঠকের জন্য চাপ দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছে, যার মধ্যে 1 মাসের যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত রয়েছে। এই সময়ে উভয় পক্ষ যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে আলোচনা করবে। এই পরিকল্পনার সাথে জড়িত কোনো পক্ষই যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল বা মধ্যস্থতাকারী দেশগুলো 15 দফা পরিকল্পনার বিস্তারিত বিবরণ নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের চ্যানেল 12 এই পরিকল্পনার উপাদানগুলো প্রকাশ করেছে বলে দাবি করেছে। এই প্রস্তাবগুলোর অনেকগুলোই ট্রাম্প প্রশাসন পূর্বে যা বলেছিল তার সাথে মিলে যায়। প্রতিবেদন অনুযায়ী কিছু মূল উপাদানের মধ্যে রয়েছে 30 দিনের যুদ্ধবিরতি, নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দোতে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলা, পারমাণবিক অস্ত্র তৈরি না করার জন্য ইরানের পক্ষ থেকে একটি স্থায়ী অঙ্গীকার, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কাছে ইরানের ইতোমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম মজুদ হস্তান্তর এবং দেশের অবশিষ্ট পারমাণবিক অবকাঠামোর সমস্ত উপাদান পর্যবেক্ষণের জন্য IAEA কে অনুমতি দেওয়ার বিষয়ে ইরানের অঙ্গীকার। ইরানকে অবশ্যই দেশের অভ্যন্তরে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সংখ্যার উপর সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি শক্তিগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা, আঞ্চলিক জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের হামলা বন্ধ করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা পুনরায় আরোপের সুযোগ প্রদানকারী জাতিসংঘের ব্যবস্থার অবসানের কথা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুদ্ধ শেষ করতে গতকাল 5টি শর্ত তুলে ধরেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, যেগুলোর অধীনে ইরান যুদ্ধ শেষ করতে সম্মত হবে। শর্তগুলো হলো শত্রুপক্ষের আগ্রাসন ও গুপ্ত হত্যা সম্পূর্ণ বন্ধ করা, ইসলামিক প্রজাতন্ত্রের উপর যাতে যুদ্ধ পুনরায় চাপিয়ে দেওয়া না হয় তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রতিকারের নিশ্চিত এবং সুস্পষ্টভাবে নির্ধারিত অর্থ প্রদান, অঞ্চল জুড়ে জড়িত সকল প্রতিরোধ গোষ্ঠীর জন্য এবং সকল রণাঙ্গনে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব প্রয়োগ তার স্বাভাবিক ও আইনগত অধিকার এবং তা থাকবে। এটি অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করে এবং অবশ্যই তা স্বীকৃত হতে হবে। এছাড়াও জানানো হয়, 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে আগ্রাসন চালানোর মাত্র কয়েকদিন আগে জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনার সময় তেহরানের পক্ষ থেকে পূর্বে উপস্থাপিত দাবিগুলোর পাশাপাশি এই শর্তগুলো রয়েছে। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, আদৌ কোনো আলোচনা হচ্ছে কিনা এবং যদি হয়ও যুদ্ধ শেষ করার দাবিতে দুই পক্ষের মধ্যে এত বিশাল ব্যবধান থাকায় তারা সফলভাবে আলোচনা করতে পারবে কিনা তা একেবারেই স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ারি করে বলেছে তারা যেন পরাজয় মেনে নেয়, অন্যথায় দেশটিকে আগের চেয়ে অনেক বেশি কঠোর আঘাত সহ্য করতে হবে। এদিকে তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। My message to Iran is to stop attacking their neighbors. একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত 3 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। It's high time to end the war as human suffering deepens. তিনি বলেন, এই অঞ্চলে এবং এর বাইরেও সাধারণ মানুষ ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে এবং চরম অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে। লেবাননে আমার সাম্প্রতিক সফরে আমি এর কিছু প্রভাব নিজের চোখে দেখেছি। তিনি আরো বলেন, সেখানেও যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। হিজবুল্লাহকে ইসরায়েলের দিকে হামলা বন্ধ করতে হবে। একইভাবে ইসরায়েলকেও লেবাননে সামরিক অভিযান ও হামলা বন্ধ করতে হবে, কারণ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। মার্চের শুরুর দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী
বেজালেল স্মর্টিচ বৈরুতের দক্ষিণাঞ্চলের গাজার মতো ধ্বংস করার হুমকি দেন। লেবাননের বাইরে বৃহত্তর আঞ্চলিক সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই এই সংঘাত আরো বিস্তৃত হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার গুঞ্জনের মধ্যে উভয় পক্ষের হামলার পাল্টা হামলা চলমান রয়েছে। আজও ইরান ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও তাদের মিত্রদের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও তার মিত্ররা। সর্বশেষ আবুধাবিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষে 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি তথ্য অনুযায়ী সুহাই স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করলেও তার ধ্বংসাবশেষ নিচে পড়ে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় আরো 3 জন আহত হয়েছেন এবং আশপাশের কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।